আজকে আমাদের অফিসিয়াল কাজে লামডিং গিয়ে আমরা কোথায় থাকি, কোথায় খাই, কিভাবে যাই, কিভাবে আসি, সমস্ত কিছু শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের রেস্ট হাউস। আমরা যখন লামডিং যাই কোনো কাজে তখন আমরা এই রেস্ট হাউসেই থাকি। ওইটা হচ্ছে গিয়ে যাদের ট্রেনিং থাকে, ট্রেনিংয়ে যারা যাবেন যেসব স্টাফ তারা ওইখানে থাকবেন, আর বাকি অফিসিয়াল স্টাফ যারা রয়েছেন, আমরা যারা রয়েছি তাদের জন্য ওই রুমগুলো রয়েছে। তো এইবার আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে রুম নাম্বার 2। রুম নাম্বার 2-র ভিতরে কী কী রয়েছে সেটা দেখুন। এই যে হচ্ছেন উদয়পুরের বড়বাবু। এই যে 3টা বেড রয়েছে, একজন উদয়পুরের, একজন রয়েছে মিয়ামবাসার এবং আরেকজন হচ্ছেন গিয়ে জিরানির। আমরা প্রায়শই একসাথে যাই এবং একই সাথে থাকি। তো রুমের মধ্যে 3টা বেড রয়েছে, উপরে ফ্যান রয়েছে, মশারি দেওয়া রয়েছে, ওয়ার্ডরোব রয়েছে সেগুলো জিনিস রাখার জন্য, বাথরুম রয়েছে ঠিকঠাক। এগুলো নতুন ইনস্টল করা হয়েছে, আগে এগুলো ছিল না, নতুন পর্দা দেওয়া হয়েছে। বেডশিট দেবে, বালিশ দেবে, ঠিকঠাক থাকার মতো ভালো জায়গা রয়েছে। এবং জলের ব্যবস্থা নিজে থেকে করে নিতে হয়। আমরা গিয়ে ওয়াটার গ্যালন কিনে নিই এবং আমরা যে 2-3 দিন যে দিন থাকার হয় সেটা দিয়ে আমরা কভার করে নিই। হস্টেল ফর ডিভিশনাল ট্রেনিং সেন্টারের ভেতরেই রয়েছে ক্যান্টিন। সেখানে সকালবেলা রুটি, দুপুরবেলা লাঞ্চ এবং রাত্রিবেলা রুটি এবং ভাত উভয়ই পাওয়া যায়। তো আমরা আজকে দুপুরবেলা ওইখানেই খাবো, কারণ বাইরে গিয়েও খাওয়া যায়, বাইরে যাবো না, প্রচণ্ড রৌদ্র উঠেছে, গরম পড়েছে, বাইরে যাওয়ার ইচ্ছা নেই। তো আমরা এসে দেখে নিচ্ছি আজকে কী কী রান্না হলো, সেটা উনি দেখিয়ে দিচ্ছেন। সেখানে আমরা লাঞ্চটা সেরে নেব। তো যাই হোক, এই হচ্ছে খাওয়ার ব্যবস্থা। এখানে যেটা রয়েছে, বসার জন্য যথেষ্ট স্পেস রয়েছে, অনেকেই একসাথে খেতে পারেন। বিশেষ করে যারা ট্রেনিংয়ে আসেন, অনেকজন একসাথে ট্রেনিংয়ে আসেন এবং সেখানে খান। আমরা ক্যান্টিনে আমাদের লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে নেওয়ার পর আমরা গেলাম আইসক্রিম খেতে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, গরম আইসক্রিম খেতেই হয়। তো আমরা বাইরের দোকান থেকে আইসক্রিম খেয়ে নিলাম। বিকেলবেলা অফিসের কাজ সেরে এসে একটু শুয়ে পড়েছিলাম। তো রাত অনেকটা হয়ে গেল, প্রায় 9টা বেজে গেছে রাত। আমরা বেরিয়ে গেলাম খাবারের জন্য, কারণ রাতের খাবার খেতে হবে, খুব বেশি দেরি করলে খাবার পাওয়া যাবে না। তো প্রথমেই যেখানে গেলাম লামডিংয়ে, আমরা প্রথমেই পেলাম সুলোয়ানা বাঙালি হোটেল। সেখানে গেলাম, বলছে যে তরকারি নেই, তরকারি রেডি করতে হবে, আপনারা বসুন, আমরা 10-15 মিনিটের মধ্যে করে দিচ্ছি। তো আমরা ভাবলাম যে এখন 10-15 মিনিটের জন্য করে দিচ্ছি মানে অনেকক্ষণ সময় লাগবে, আমরা এগিয়ে যাচ্ছি, কারণ খাবার স্টল অনেকগুলো রয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে লামডিং পুলিশ স্টেশন, তার সামনে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বাজারে। বাজারে গিয়ে অন্যান্য দোকানগুলো দেখবো, সেখানে কী কী খাবার জিনিস পাই সেটা দেখবো। লামডিংয়ের রাতের মার্কেটটা কিছুটা এরকম থাকে, তবে সন্ধ্যার দিকে খুব ভিড় থাকে। এখন রাত 9টা বেজে গেছে, প্রায় সবগুলো স্টল বন্ধ হওয়ার পথে, অনেকগুলো স্টল বন্ধ হয়ে গেছে। 9টার পর বাজারটা ঠিকঠাক আর থাকে না, দোকানপাট বন্ধ হয়ে যায়। তো আমরা এগিয়ে যাচ্ছি। তবে ফাস্টফুডের দোকানগুলো রাস্তায় রাস্তায় পাবেন, অনেকগুলো ফাস্টফুডের দোকান রয়েছে, সামনেও একটা ফাস্টফুডের স্টল রয়েছে। এবার আমি এগিয়ে যাচ্ছি ঠাকুরবাড়ি রোডে, সেখানে অনেকগুলো ভাতের হোটেল পাওয়া যায়, সামনেই ভাতের হোটেল রয়েছে। সেখানে গিয়ে দেখি আমরা খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। নিশ্চয়ই থাকবে, কোনো না কোনো হোটেলে থাকবে, একাধিক হোটেল রয়েছে সেখানে, তার দিকে এগিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছি হোটেল মাতৃ এবং রাম ঠাকুর জলঝুক, কিন্তু কোথাও ভাত নেই, রুটির রমরমা চলছে। সামনে এগিয়ে আসাম হোটেল পেলাম, সেখানে ভাতের ব্যবস্থা রয়েছে, তবে মাছ মাংস কিছু পাওয়া যাবে না। যাই হোক, আমরা ডিমের অমলেট করে রাতের খাবারটা খেয়ে নিলাম। তো রাতের খাবারে রুটি পাওয়া যায়, ভাতটা একটু রাত্র হলে মুশকিল হয়ে যায়। যাই হোক, অবশেষে খাবারের ব্যবস্থা হলো, আমাদের মিল চলে এসছে। এবার আমরা খাবার দিকে মনোযোগ দেই, কারণ খুব রাত্র করা যাবে না, ইলেকশনের আগ মুহূর্ত, তাড়াতাড়ি রুমে ফিরতে হবে। যদি এখানে ইলেকশনের কোনো বাতাসই পাওয়া যাচ্ছে না। এই যে আমাদের রাতের মিল, এটা তার সঙ্গে থাকবে ডাবল এগের অমলেট, আমরা খাচ্ছি এগুলো। লামডিংয়ে নিরামিষ খাবারের রেট হচ্ছে 60 রুপিস, আর আমরা এগের অমলেট নিলাম, তার জন্য 30 রুপিস ছিল। তো রাতের মিল আমরা @90 করে কমপ্লিট করলাম। এখন 2024-এর এপ্রিল মাস, এই সময়ে এই রেট 2023-এ মোটামুটি 50 টাকায় নিরামিষ মিল পাওয়া যেত। চলে এলাম নেক্সট ডেতে, আমাদের অফিস যেতে হবে, কিছু কাজ রয়েছে। তো সকালবেলা আমরা টিফিন করতে এলাম রয়্যাল রেস্টুরেন্ট, আমাদের রেস্ট হাউসের নিচেই রয়েছে সেটা। সেখানে আমরা পুরি সবজি খেয়ে নেব। ওইখানে টিফিনের হিসেবটা হচ্ছে, আপনাকে 2টো পুরি দিয়ে সবজি দেওয়া হবে 20 টাকা, তারপর যতগুলো পুরি লাগবে আপনি সাপ্লিমেন্টে এসে নিতে পারবেন, প্রত্যেকটা 10 টাকা করে দিতে হবে। এই সিস্টেমেই চলে সেখানে। DRMW লামডিং অফিসের সিনিয়র ডিএনসি রুমের পাশে রুমে আমরা রয়েছি। এখন লাঞ্চ আওয়ার চলছে, অফিস পুরো খালি, আমাদেরও কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে যাব, আমরাও লাঞ্চ করে নেব। অমৃত ভারত স্টেশনের আওতায় লামডিংটাকেও রিনোভেশন করা হচ্ছে। তো অ্যাকচুয়াল স্টেশনটা এমন হবে, তার আগে স্ট্রাকচারটা মোটামুটি ঠিকঠাক গড়ে নেওয়া হচ্ছে। এই হলো অফিস অফ দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, অর্থাৎ DRM বিল্ডিং। তো ডিআরএমের মধ্যে ডিআরএম পার্সোনাল ব্রাঞ্চ রয়েছে, ওয়ার্কস রয়েছে, তো DRMP, DRMW,
এই অফিসগুলোতেই আমাদের যা কাজ থেকে ডিভিশনাল লেভেলের সেগুলো করতে হয়। ডিআরএম অফিস থেকে বেরিয়ে আমরা আমাদের রেস্ট রুমের দিকে এগিয়ে যাচ্ছি। ফ্রেশ হয়ে স্নান করে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি লাঞ্চ করবার জন্য। কালকে যেখানে খেয়েছিলাম আসাম হোটেল, সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ আসাম হোটেলের খাবারটা মোটামুটি ঠিকঠাক, খুব বেশি খারাপ না। মঙ্গলবার হচ্ছে লামডিংয়ের উইকলি হলিডে, তাই দোকানপাট দেখুন দুপুরবেলা বন্ধ হয়ে রয়েছে। কিছু কিছু দোকানপাট খোলা রয়েছে, খাবারের দোকানগুলো খোলা রয়েছে, আদারওয়াইজ বাকিগুলো বন্ধ। বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঠাকুরবাড়ি, সেখানে আমরা অনেকবার থেকেছিলাম। লোকাল কাতলা মাছ দিয়ে মিল 100 টাকা করে পাওয়া যাচ্ছে, আমরা সেটা খেয়ে নিলাম। আমাদের অফিসিয়াল টাস্ক যেগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার ফেরার পালা। দেওঘর আগরতলা এক্সপ্রেসে আমরা ফিরবো, কিন্তু ট্রেনের টাইম ছিল সন্ধ্যা 7:20, কিন্তু ট্রেন দেখাচ্ছে আসবে প্রায় 8টার কাছাকাছি। তো আমরা বেরিয়ে গেলাম, স্টেশনের দিকে যাচ্ছি। আর রিনোভেশন যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়াল স্ট্রাকচারের সাথে অনেকটাই মিল রয়েছে, সেই গঠনটা নিয়ে আসা হচ্ছে সেখানে। লামডিং জংশন স্টেশনে আমরা এন্টার করছি। রিনোভেশন হওয়ার পর লামডিং কীরকম হবে সেটাও কিন্তু ডিসপ্লে বোর্ডের মধ্যে দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে ভিডিও স্ক্রিনে। তো আমাদের টিকিট আগে থেকে করা ছিল, তাই টিকিট করার কোনো ঝক্কি ঝামেলা নেই, আমরা সোজাসুজি প্ল্যাটফর্মের দিকে ঢুকে যাব। আগরতলাগামী ট্রেনগুলো বিশেষ করে 4 কিংবা 5 নাম্বার প্ল্যাটফর্মে চলে আসে, তো আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:37, এখনও কিন্তু ট্রেন আসে নাই। অন্য ট্রেনগুলো আসছে, আমাদের ট্রেনটা এখনও আসে নাই। সামনেই রয়েছে ফুট স্টেপ কিংবা পদদলং। 1 নাম্বার প্ল্যাটফর্ম থেকে 2, 3, 4, 5 কিংবা 6, 7 প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা। বেরিয়ে পড়লাম, রাত্র 7:40 বাজে। অ্যাকচুয়ালি ট্রেন আসার কথা ছিল 7:20, কিন্তু লেট করছে, তো এই 7:45 বা 50 ঢুকবে। এখানে উপরে ওটা সিঁড়ি ছিল, আমরা সিঁড়ি দিনে আগে লিফটের দিকে যাচ্ছি, পেছনে লিফট আছে, লিফটে করে আমরা উপরে চলে যাব। আমরা লিফটের সম্মুখে চলে এলাম, লিফটের বাটন ক্লিক করে অপেক্ষা করছি দরজা খুলুক, আমরা ঢুকবো, তারপর উপরে চলে যাব। মুহূর্তের মধ্যে আমরা চলে এলাম উপরে। ফুট ওভার ব্রিজ ধরে আমরা চলে যাব 5 নাম্বার প্ল্যাটফর্মের দিকে, কারণ অ্যানাউন্সমেন্ট হয়েছে আমাদের ট্রেনটা 5 নাম্বার প্ল্যাটফর্মে এসে ঢুকবে। লামডিং থেকে ধর্মনগরের ডিস্টেন্স হচ্ছে 250 কিলোমিটার। হল্টেড স্টেশন খুব বেশি নেই, খুবই কম রয়েছে। যেমন আমরা লামডিং থেকে যাব, লামডিং থেকে গিয়ে থামবে হচ্ছে নিউ হাফলং, সেটা হচ্ছে 98 কিলোমিটার। লামডিং তারপর সেখান থেকে ছেড়ে থামবে হচ্ছে বদরপুর নিউ হাফলং থেকে প্রায় 70 কিলোমিটার। তারপর 18 কিলোমিটার দূরে নিউ করিমগঞ্জ থামার পরে সোজাসুজি গিয়ে থামবে ধর্মনগর। তো ধর্মনগর থেকে করিমগঞ্জের ডিস্টেন্স মোটামুটিভাবে হচ্ছে 62-63 কিলোমিটার। তারপর ধর্মনগর থামার পরে সোজাসুজি চলে যাচ্ছে আমবাসাতে। আমবাসা হচ্ছে ধর্মনগর থেকে প্রায় অ্যারাউন্ড 70 কিলোমিটার। তো আমি নামবো গিয়ে আমবাসাতে। ট্রেনের জার্নিটা আপনাদের সাথেও শেয়ার করছি। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সকুবি নাহারলাগুন এক্সপ্রেস। সকুবি হচ্ছে নাগাল্যান্ডে এবং নাহারলাগুন হচ্ছে অরুণাচল প্রদেশে। তো নাগাল্যান্ড থেকে আসাম হয়ে অরুণাচল প্রদেশে যাবে, সেই ট্রেনটা চলে এসছে এবং আমরা যার অপেক্ষায় রয়েছি সেটাও শর্ট টাইমের মধ্যে চলে আসবে। অনেকগুলো জল এবং খাবার রেডি করে রাখা হয়েছে, সেটা নিশ্চয়ই যেখানে যে ট্রেন আসবে সেগুলোতে উঠবে। আমাদের ট্রেন চলে এসছে, আমাদের সিট নাম্বার পড়েছি B1। তো B1 যেখানে এসে দাঁড়াবে তার কাছাকাছি আমরা রয়েছি। আমাদের সিট নাম্বার ছিল AC 3 টায়ারে B1 কুচে 66, 67, 69 এবং 70। ট্রেন এসে মোটামুটি ঠিক জায়গাতেই থামলো। আমরা এবার অনবোর্ডিং হচ্ছি B1-এ ঢুকে দেখি সিটের কি অবস্থা। সিটগুলো উপরেই রয়েছে। আমরা ট্রেনে অনবোর্ডিং হয়ে গেলাম রাত্র 8:05। আমাদের সিটগুলো পড়েছে মিডিল আপার। তো এখনই শুভ না, রাতের খাবার দাবার শেষে আমরা শুভ, এখন জাস্ট একটু বসে অপেক্ষা করছি। রাত 8টা বেজে প্রায় 30 মিনিট হয়ে গেল। আমরা রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। রাতের খাবার খেয়ে আমরা আমাদের সিটে উঠে যাব, তারপর দেখা যাক কতটুকু ঘুমানো যায়, কারণ জার্নিতে খুব বেশি একটা ঘুমানো যায় না। তারপরে কিছুটা ঘুমানোর চেষ্টা করবো, কারণ আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছবো যখন তখন প্রায় ভোর হয়ে যাবে। বিরিয়ানি বাবু থেকে আমরা চিকেন বিরিয়ানিটা নিয়ে নিয়েছি। হোম ডেলিভারি কিংবা রুম ডেলিভারি কিংবা স্টেশন ডেলিভারি রেট হচ্ছে 130। আমরা স্টেশনে সেটা অর্ডার করে নিয়ে নিলাম। আমাদের 4টা সিট ছিল, আমরা জার্নি করছি 2 জন, কারণ বাকি 2 জনের কাজ কমপ্লিট হয়নি, ওরা পরে ফিরবে। তো আমরা প্রেফার করলাম উপরের সিটগুলো নিয়ে নেব, কারণ মিডিলের সিটগুলোতে নড়াচড়ার জায়গা খুব একটা বেশি থাকে না, তাই মিডিলের সিটটাকে আমরা স্কিপ করলাম। আমরা ভাবলাম 2 জন আমরা উপরে চলে যাব। তো বেডরুম এখনও দেওয়া হয়নি, বেডরুমের জন্য বলছে দেবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে বেডরুম দিচ্ছে না। গেলাম তাদের কাছে, অনেকগুলো বেডরুম রয়েছে, তো সেগুলো ইউজড বেডরুম, নতুন বেডরুম নেই। বলছে লামডিংয়ে অর্ডার করা হয়েছে, লামডিং থেকে পাঠিয়ে দিলে আমাদেরকে দেওয়া হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষাই করছি। উপরে উঠে গেলাম। উপরে কিন্তু ভালোভাবে বসা যাচ্ছে না, শুয়ে থাকতে হবে, বেশিক্ষণ বসা যাবে না।
এই যে আমার পাশের লোকের বেডে বালিশগুলো ঠিকঠাক নেই, করে দিচ্ছি। যাই হোক, তোয়ালে দেবে একটা, কম্বল দিয়েছে দুটো, বেডশিট দেবে, বেডরোল দেবে। সাইড আপের এবং সাইড লোয়ারটা তুলনামূলকভাবে ভালো, সেখানে আরাম করেই বসা যায়, শোয়া যায়। কিন্তু এইটা এমনিতে আপার যেটা সেটা ঠিকঠাক নয়। মিডিল তো আরও খারাপ অবস্থা, কারণ মিডিলে হচ্ছে গিয়ে ঘোরাচড়া করার জায়গা নেই, জায়গাই থাকে না। আপারে তবু ঠিকঠাক, মোটামুটি ভালোভাবে বসা যায় না, কিন্তু শোয়া যাবে আরাম করেই। অবশেষে রাত 9:40 আমাদের বেডরুম এসে পৌঁছলো। এবার বিছানা রেডি করতে হবে। দেখছেন কত ভালো জায়গায় বসি আমি, শান্তি নাই। তোরে গেলে সিল ফোর দিয়ে যাবে। আমার বিছানা তৈরি হয়ে গেছে, জাস্ট আমি শুয়ে পড়েছি। বেডরুম দেওয়া হয়েছে, কম্বল রয়েছে, কম্বল নিচে দিয়েছি, আমার বালিশটা নিতে বলছি এবং পিলো কাভারও দিয়ে দিয়েছি। পিলো কাভার দিয়ে দিয়েছি, একটা কম্বল রয়েছে সেখানে, করে দিয়ে দেবো। তার উপরে একটা টেবিল আছে, সেটা আমরা ইউজ করতে পারবো। সেগুলোর মধ্যে ব্লেন্ডিং করা আছে, NF রেলওয়ে লেখা। যাই হোক, এখন বাজে হচ্ছে গিয়ে বেশি না, প্রায় 10টা। ধীরে ধীরে শুয়ে পড়বো। ওঠার প্ল্যান নেই, যদি বদরপুর যায় 1 থেকে 1.5টা বাজে, তখন হয়তো উঠবো, উঠে একটু হাঁটাতে পারবো, আদারওয়াইজ শুয়ে শুয়ে যাবো। এখন বাজে ভোর 2:55, ধর্মনগরের কাছাকাছি চলে এসেছি। তো এখন বাথরুমে রয়েছে আমি। জাস্ট এক্সপ্রেশনের বাথরুমগুলো ঠিকঠাকই থাকে, সুন্দর থাকে। লোকাল ট্রেনে একটু নোংরা টোংরা থাকে, তবে এটা ঠিকঠাক। রাত 2:57, ট্রেনটা ধর্মনগরে এসে ঢুকেছে। ধর্মনগরের প্যাসেঞ্জার রয়েছেন, তারা নেমে যাবেন, কিন্তু আমরা নামবো না। আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমবাসা। আমবাসাতে যাব, তার আগে ধর্মনগরে একটু নেমে দেখবো কি পরিস্থিতি। রাত এখন প্রায় 2:58, ধর্মনগরের স্টেশনে এসে নামলাম। ট্রেন প্রায় 2 মিনিট নামার পর ছেড়ে দিল ধর্মনগর থেকে। আমি চলে যাচ্ছি আমার কেবিনে। এখন বাজে ভোর 4:15, প্রায় 8 ঘন্টা যাত্রা শেষে 323 কিলোমিটার ভ্রমণ করে চলে এলাম আমার গন্তব্যস্থলে, অর্থাৎ আমবাসাতে। আমবাসাতেও 2 মিনিট থেমে ট্রেনটা আগরতলার উদ্দেশ্যে রওনা দিল। আমি ধীরে ধীরে চলে যাচ্ছি আমার রুমের দিকে। স্টেশনের পাশেই আমার রুম, পায়ে হেঁটে যেতে প্রায় 2 মিনিট সময় লাগবে। এবং দেখতে দেখতে অবশেষে আমি আমার রুমে এসে পৌঁছলাম, যখন তখন রাত্র 4:42।